স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে যে দুটি পেপার পড়তে হয়, একটি হচ্ছে ডিএসসিসি 1 আর একটি হচ্ছে এসইসি 1। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। প্রথমেই বলি, এই যে ডিএসসিসি 1 পেপার, এটা তোমাদের কিন্তু 75 নম্বরের পরীক্ষা, অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা। এবং এসিসি যে পেপার তোমরা পরীক্ষা দেবে, সেটা হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু লিখে নিতে পারো। ডিএসসিসি পেপারে তো 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের প্রশ্ন 2টো, 20 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং এসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? এসিসি পেপারে 2 ধরনের প্রশ্ন থাকবে। এক তো 2 নম্বরের ছোট প্রশ্ন, যেটা 30 থেকে 40 শব্দের মধ্যে উত্তর দিতে হয়, ছোট প্রশ্ন 2 নম্বরের, সেটা 5টা লিখতে হবে, অর্থাৎ 10 হলো। এবং 2টো 20 নম্বরের বড় প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে 100% কমনযোগ্য সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। আর আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে, বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, আজকে তোমরা তোমাদের যে 2টো পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে, এই 2টি পেপারের সাজেশন তোমরা বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ডিএসসিসি 1 পেপার। পেপারটির নাম পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই পেপারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো বা উদারনীতিবাদের ধারণা বিশ্লেষণ করো। সেকেন্ড প্রশ্ন স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। 3 নম্বর প্রশ্ন সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো। দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের বাংলা প্রশ্নের ইংলিশটাও কিন্তু নিচের দিকে লেখা আছে। একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য মানে আইনের গুরুত্ব আলোচনা করতে বলা হচ্ছে। সার্বভৌমিকতার একত্ববাদী ধারণাটি আলোচনা করো। যেটা একত্ববাদী ধারণা, সেটাই কিন্তু এই একত্ববাদী ধারণাটাই কিন্তু অস্টিনের তত্ত্ব, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, তারপরে রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। পরের প্রশ্ন আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। রাষ্ট্রের ধারণাটির বিবর্তনের ওপর একটি টিকা। মুক্তি ও সাম্যের মধ্যে সম্পর্ক। এটা প্রথমের দিকে লেখা আছে, এটা রিপিট হয়েছে প্রশ্নটা, অর্থাৎ দুবার লেখা হয়ে গেছে। এটা স্বাধীনতা সাম্য এবং মুক্তি সাম্যের মধ্যে সম্পর্ক একই জিনিস। এবার সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস এবং কর্তৃত্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে দেখো, আইন স্বাধীনতা সাম্যের মধ্যে অন্তঃসম্পর্ক। কিছু প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, তবে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন, এগুলো করলেই আশা করি তোমাদের কমন তোমরা পেয়ে যাবে, এবং এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন জন রলস কিভাবে বন্টন ন্যায়াত্মক ন্যায় বিচারে মানে সমস্যা ও সমাধান বোঝার চেষ্টা করেন, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে রলসের ন্যায় তত্ত্ব যেটা আছে, সেই ন্যায় তত্ত্বটা আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট ডেভিড হেল্ডের সংরক্ষণমূলক গণতন্ত্র এবং উন্নয়নমূলক গণতন্ত্র ব্যাখ্যা করতে বলা হয়েছে, অর্থাৎ কিভাবে ব্যাখ্যা করবেন। তারপর গণতন্ত্রের রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, ব্যাখ্যা করো। এগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। মার্ক্সের স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো। রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা লেখো। তারপর স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার বিভিন্ন প্রকার আলোচনা করো। নেক্সট কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। টি.এইচ. মার্শালের নাগরিকত্বকে কিভাবে সংজ্ঞায়িত করেছিল, নাগরিকত্বকে, আর জাতীয় নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো।
তারপরে গণতন্ত্র ও কর্তৃত্ববাদ কি পরস্পর বিরোধী, যুক্তি দাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, এটা মডিউল 1 মডিউল 2 থেকে মিক্সড করা আছে, এটা কোনো মানে মডিউল অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ করে রাখা হয়নি। একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, তারপরে জাতির ধারণা, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণা, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব। নেক্সট আছে দেখো ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, উদারনৈতিক রাষ্ট্র, প্রতিরোধের অধিকার, তারপরে নাগরিকতার উদারবাদী তত্ত্ব, রাজনীতির ধারণা, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য আর রাজনৈতিক বাধ্যবাধকতা। তারপরে আছে দেখো, তারপরে বাকিগুলো একটু তোমরা দেখে নাও, এগুলো 5 নম্বরে তোমাদের তৈরি করতে হবে। এবং এবার এসএসসি পেপার যেটা আছে, ঠিক আছে, এসএসসি পেপার দেখে নাও, যেটা লিগাল লিটারেসির ওপরে পেপারটি আছে। এখানে 20 নম্বরের প্রশ্ন আছে, বড় প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে পিসাকা কমিশনের নির্দেশিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অপরাধ, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। তারপরে গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপরে জামিন কি? জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। টাডা পোটা সম্পর্কে একটি টিকা লেখো। জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? নেক্সট, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। নেক্সট, লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে তোমাদের এসএসসি পেপারের সাজেশন।